মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায়। ওনারে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে, এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। সাবেক নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা পেশা নির্বাচন কমিশনার হলেও তিনি একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা। আর এ কারণেই দেশের সেনা প্রধান ইতিমধ্যে জনসম্মুখে গণমাধ্যমে জানিয়েছেন, অন্যায় করলে বিচার হবে, কিন্তু এই ধরনের মব জাস্টিস তৈরি হবে না। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না। এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে ভিডিও ফুটেজে দেখা যায় একজন মুক্তিযোদ্ধার গলায় কিভাবে জুতার মালা ও জুতা দিয়ে পেটাচ্ছে মোহাম্মদ মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের। এমন নরকীয় ঘটনা স্বাধীনতার ৫৫ বছরেও দেখা মেলেনি, এমনটাই জানিয়েছে রাজনীতিবিদরা। তবে বিষয়টি তদন্তে বর্তমান সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যে কাজ তারা করেছে বা যে মব জাস্টিস তারা তৈরি করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায় না। এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব, আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে, কি জানি বলে এই উত্তরা থেকে। বাট ওনারে যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ইটি পাঠাই দিতে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এটা তো আপনারাই বলতে পারেন কি ব্যবস্থা নিচ্ছি, আপনারা বলেন। হ্যাঁ, এই জন্য আমরা একটা কৃষি সুরক্ষা আইন করতে যাচ্ছি, কৃষি জমি সুরক্ষা আইন, কৃষি জমি যেন দখল না হয়। আর এই আপনারা যে দেখবেন আজকে মিডিয়া দিয়ে দিবেন যে ভাঙা গাড়ি এখানে পড়ে রয়েছে, এই জায়গাটা কতগুলি হয়ে রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য এবং তার হাস্যোজ্জ্বল মুখের এ ধরনের বর্ণনা দেশের প্রশাসন ব্যবস্থা ও দেশের মানুষের কাছে হাস্যকর করে তুলেছে। প্রিয় দর্শক, একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হেনস্থা করায় দেশের রাজনীতিতে বিরূপ প্রভাব পড়েছে, যার কারণে বিভিন্ন রাজনীতিবিদরা বিভিন্ন মতবাদ রেখেছেন গণমাধ্যমে। বিস্তারিত জানতে সাথেই থাকুন। 2018 সনে তার অধীনে যে নির্বাচন হয়েছিল, রাতের ভোট, এই ভোটের কারণে তিনি খুবই কুখ্যাতি অর্জন করেছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার আগে মব তৈরি করা হয়েছে এবং যারা মব সন্ত্রাসী তারা এই ভদ্রলোকের বাসায় উত্তরাতে সেখানে ঢুকে গেছেন। তো তার গলায় জুতোর মালা পরানো হবে এবং তার সন্তানের বয়সী ছেলেরা তার ঘরের মধ্যে তার স্ত্রী পরিবার পরিজনের সামনে তার গালে জুতো মারবেন। এটা কিয়ামত পর্যন্ত আমি দেখবো, এটা আমি কখনো কল্পনা করি না। আমি এটা নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। যারা এই কর্ম করেছেন দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দাবি করছি। তিনজন নির্বাচন কমিশনার, সেই 14 সনের নির্বাচন রকিবুল হুদা যিনি করেছেন, যেটিকে বলা হয় বিনা ভোট। আশ্চর্য ব্যাপার হলো কর্মজীবনে ওনার মতো ভদ্রলোক আর ওনার মতো সৎ অনেস্ট অফিসার খুব কম ছিল। একইভাবে হাবিবুল আওয়াল সাহেব আইন সচিব ছিলেন, প্রতিরক্ষা সচিব ছিলেন, লেখাপড়া জানা ভদ্রলোক এবং উচ্চবংশীয় একজন আমলা। কিন্তু ওই যে বললাম যে রাজনীতির একটা কালো ছায়ার মধ্যে পড়ে গেলে, কালো জাদুর মধ্যে পড়ে গেলে কোনো মানুষের কিছু করার থাকে না। এমনকি ইচ্ছে করলেও তারা সেখান থেকে পদত্যাগ করতে পারে না।
আমার সঙ্গে একজন যে নির্বাচন কমিশনার ছিলেন, নুরুল হুদা কমিশনের নির্বাচন কমিশনার ছিলেন মাহবুব তালুকদার, খুবই ভালো সম্পর্ক ছিল ব্যক্তিগত পর্যায়ে। উনিও লেখক, আমিও ক্ষুদ্র একজন লেখক, এই জন্য আমাদের মধ্যে বন্ধুত্বটা এমন পর্যায়ে ছিল যে নির্বাচনের পরে 18 নির্বাচনের পরে উনি যে একটা বই লিখেছেন, সেই বইয়ে আমার প্রায় দীর্ঘ একটা সাক্ষাৎকার উনি নিয়েছেন, প্রায় 4 ঘন্টা আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে, এর বাইরে আমাদের বিভিন্ন সময় টেলিফোনে অনেক আলাপ আলোচনা হয়েছে। তো উনি বুদ্ধিমান মানুষ, মানে নুরুল হুদার মতো স্ট্রেট ফরওয়ার্ড নন, মাহবুব তালুকদার খুবই বুদ্ধিমান মানুষ। উনি মারা গেছেন, কোনো বদনাম করবো না, মিডিয়াকে ওনার পক্ষে রাখার জন্য, জনমতকে পক্ষে রাখার জন্য যত রকম কৌশল আমলাদের মধ্যে রয়েছে, আমার মনে হয় যে মাহবুব তালুকদারের মতো এইরকম কৌশলী মানুষ আমলাতন্ত্রে কখনই আসেনি। ফলে তিনি জনপ্রিয়তা পেয়েছেন, তারপরে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন। কিন্তু বাস্তব ব্যাপার হলো তিনি যে সুযোগগুলো নিয়েছেন ইলেকশন কমিশনে বসে, সেই সুযোগগুলো নুরুল হুদাও নেননি। তার ক্যান্সারের রোগ ছিল, তিনি পুরো চিকিৎসার যে ব্যয়ভার, ফাইল খুলে দেখেন, কোটি কোটি টাকা চিকিৎসা বাবদ তিনি এই ইলেকশন কমিশন থেকে নিয়েছেন, প্রতিটি সুযোগ নিয়েছেন, কিন্তু কথা বলেছেন সরকারের বিরুদ্ধে। এটা তার একটা কৌশল ছিল, নুরুল হুদা পারেনি। 2 নম্বর হলো যে আপনি দেখুন, সে ওখানে ক্ষমতা ব্যবহার করে, মাহবুব তালুকদার ক্ষমতা ব্যবহার করে, তার একটা প্লট ছিল বাড়িধারাতে, এবং সেই প্লট একজন ডেভেলপারকে তিনি দিয়েছিলেন। সেই প্লট নিয়ে যে গন্ডগোল হলো, সেখানে নুরুল হুদা সাহেব তার সেই মাহবুব তালুকদার তার ক্ষমতা ব্যবহার করে তিনি সেই যে ডেভেলপার কোম্পানি তার 12টা বাজিয়ে দিয়েছেন। কিন্তু যেহেতু মিডিয়ার মুখ আছে, ফেজ আছে, তাকে নিয়ে কথা হয়নি। আমি খুব আন্তরিকভাবে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত কথাবার্তা এখানে বলছেন, আপনি কেন পদত্যাগ করছেন না? আমি কিভাবে পদত্যাগ করবো? পদত্যাগ করলে যে আমার এই যে এখন যে চিকিৎসা হচ্ছে, আমি প্রতি মাসে সিঙ্গাপুর যেতে হচ্ছে, আমি এই টাকা এখান থেকে নিচ্ছি, আমি তো পাবো না। তখন আমার মনে হলো যে ওনার তো কোনো টাকা পয়সা নেই, উনি গরিব মানুষ। কিন্তু পরবর্তীতে আমি গিয়ে জানলাম যে বাড়িধারা থেকে শুরু করে আরো অনেক জায়গাতে তার বাড়ি আছে, এবং তিনি শুধু সচ্ছল নয়, অনেক অনেক ধনী ব্যক্তি ছিলেন। কিন্তু নুরুল হুদা কিন্তু সেটা না। নুরুল হুদার যে সততা, এটি প্রমাণিত। এবং তিনি দেখেন এত কিছুর পরও সেই যে উত্তরাতে তার যে একটা ছোট প্লট, 3 কাঠা বা 5 কাঠার একটা প্লট তিনি পেয়েছিলেন, সেটার উপর একটা বাড়ি করেছিলেন ব্যাংক লোন নিয়ে, এবং সেই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়িধারা গুলশান বনানীতে প্লট নেই, এমনকি অন্য কোথাও তার নেই। এই যে তার ভাগ্নে শাহজাদা নাম এমপি হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু শাহজাদা দুর্নীতি করেনি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তার নুরুল হুদা যেমন দুর্নীতি করেনি, তার ভাগ্নে শাহজাদা সে এখন পলাতক। তার দ্বারা আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার বাড়ি ভেঙে ফেলেছে ডিসিকে দিয়ে, কিন্তু দুর্নীতি করেনি। গলাচিপা 10 মিনিটে দুর্নীতি করেনি, সে রাজনীতি করতে পারেনি। সহজ সরল একজন ছেলে। সে প্রথমে সেই একটা কোম্পানিতে আরেকে সিরামিকে চাকরি করতেন, পরবর্তীতে সেই কোম্পানির জেনারেল ম্যানেজার, এক্সিকিউটিভ ডিরেক্টর, বড় পদে গেছে। ওই পর্যন্তই একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, কিন্তু একটা এমপিগিরি করার মতো তার রাজনৈতিক প্রজ্ঞা আগেও ছিল না, এখনো নেই। কিন্তু সে গলা চিপেতে 10 মিনিটে এমপি হয়েছে, কারো উপকার করতে পারুক আর না পারুক, ক্ষতি করেনি, খালি আমার ক্ষতিটা ছাড়া। তো এই যে জিনিস, কিন্তু এখন তাকেও কিন্তু পালিয়ে বেড়াতে হচ্ছে। তার ব্যবসা বাণিজ্য যা শুরু করেছিল, তার দোকানপাট, চাকরি বাকরি সব শেষ, এবং তার বাড়িঘর সবকিছু তছনছ হয়ে গেছে এই রাজনীতির কবলে পড়ে, মানে শাহজাদার। এবং নুরুল হুদার তো এই অবস্থা হলো। তো এখন আমার যেটা বক্তব্য হলো যে নুরুল হুদার গলায় যে জুতোর মালা পড়েছে, এবং এই তার গালে যে জুতোর বাড়ি পড়েছে, এটা পুরো রাষ্ট্রীয় যে ব্যবস্থা আমাদের দেশের এই মুহূর্তে রাষ্ট্রের যে স্থিতি, এটাকে কাঁপিয়ে দিয়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভেরিফাইড পেজ থেকে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন, এবং তিনি বলেছেন যে এটার বিচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। আরে বাবা, এই বিচার করার মতো ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে? ইউনূসের কথা মতো কে এই কাজগুলো করবেন? ওনার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তিনি যে কথাবার্তাগুলো বলেন, এগুলো শুনে মেজাজ ঠিক থাকে না। তিনি এই জনাব নুরুল হুদা সাহেবের এই ঘটনা নিয়ে যে বিবৃতি দিয়েছেন, পত্রিকায় দেখলাম, মানে এইটা, এই বয়স্ক মানুষ, একজন ভালো মানুষ, তাকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলানো হচ্ছে কেন? প্রিয় দর্শক, একজন বাবার বয়সী বৃদ্ধ এবং সেই সাথে মুক্তিযোদ্ধা নুরুল হুদার প্রতি যে ধরনের আচরণ করেছে, অর্থাৎ প্রতিনিয়ত দেশে যে মব জাস্টিস তৈরি হয়েছে, এ বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করতে